ক্যালেন্ডারের পাতায় ঠিক চিহ্ন এঁকে দিয়ে আরও একটা দিনের সমাপ্তি ঘটায় আলো। আজ 29 এপ্রিল, ডেলিভারির তারিখ 4 মে, মাত্র 5 দিন হাতে সময়। অভিজ্ঞদের মতানুযায়ী আলোর শারীরিক যন্ত্রণা একটু একটু করে শুরু হওয়ার কথা, কিন্তু আলো তেমন কিছু টের পাচ্ছে না। অবশ্য দিনে অসংখ্যবার একজন দুষ্ট প্রাণ নিয়ম করে ফুটবল খেলেছে পেটের মধ্যে। মাকে জানাচ্ছে, মা আমি আসছি, তুমি আর বাবা তৈরি তো? দরজায় ঠক ঠক আওয়াজ হয়। খোলার আগে আয়নায় একবার নিজেকে দেখে নেয় আলো, তারপর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে থমথমে মুখে দাঁড়িয়ে আছে আলো। শামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে শুরুতেই একটা চুমু খেয়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। আলো গম্ভীর হয়ে আছে। শামিন আলোর হাত ধরে টেনে নিয়ে নিজের বিছানায় বসিয়ে আলোকে কোলে বসায়। আলো রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর পেটে হাত রেখে আদুরি কণ্ঠে বলে, জ্বালিয়েছে নাকি? আজ খুব মেজাজ এত চটে আছে কেন? আলো শামিনের হাত সরিয়ে দিয়ে বলে, আপনি আমাকে না জানিয়ে ডক্টর আফসানার সাথে কথা বলেছেন? শামিন আলোকে উঠে নিজেও উঠে দাঁড়ায়। হাত ঘড়ি খুলে টেবিলের ওপর রাখতে রাখতে বলে, কেন? আচ্ছা, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি একটা নর্মাল ডেলিভারি চাই। আপনি এত জেদ করছেন কেন? জেদ তো তুমি করছো। যেখানে তোমার শরীর বুঝতে চাইছে না সেখানে আমি বুঝি কি করব? বাড়াবাড়ি করবে না আলো, একদম। বেবি সি সেকশনের মাধ্যমেই হবে। আলোর ইচ্ছে করছে রাগে নিজে চুল ছিঁড়তে, কিন্তু তাকে উত্তেজিত হলে চলবে না। শামিন গায়ে মুজিব কোট খুলে পাঞ্জাবি হাতা গুটিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। আলো তোয়ালা বের করে দাঁড়িয়ে আছে। পরি দরজার বাইরে এসে দাঁড়ায়। মৃদু আওয়াজে বলে, আসবো ভাবি? কেন, কি কাজ? কাট বলে উঠে আলো। পরি চুপচাপ ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে। আলো তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। পরি আলোর দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে, উঠে, ভাইয়া এসেছে? ভাইয়ার জন্য এ ঘরে আসুনি। কেন এসেছ? ঝেড়ে কাশো। ইসমাম পাঠিয়েছে। কেন, ওর সাহস নেই তোমাকে দিয়ে পথে শিশির কাটায়? পরি নিচু স্বরে বলে ওঠে, তোমার কাছে বলতে নাকি লজ্জা পায় উনি? আলো চুপ করে থেকে বলে ওঠে, তিনবার মানুষটাকে দুজন মিলে ফিরিয়ে দিয়েছ। এখন এতদিন পরে মনে হচ্ছে তোমরা দুজন দুজনাকে পছন্দ করো। আমাদের বললে বা আমরা নাচতে নাচতে রাজি হয়ে যাব? কি ভাবো কি আমাদের? পরি চুপ করে থাকে। কেন যে লাশ শরমে মাথা খেয়ে এখানে এলো? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হেসে নেয়। তারপরে কণ্ঠে গাম্ভীর্য ভাব এনে বলতে থাকে, আমাকে বলেছ এই কথা ইয়াশা মির্জাকে বলতে যেও না, কাঁচা খেয়ে নেবে দুটোকে। আর একটা কথা, তোমার না সামনের মাসে এক্সাম? তুমি পড়াশোনা বাদ দিয়ে ভাবি উনি চাইছিলেন আমেরিকায় যাওয়ার আগে বিয়ে সে আর হচ্ছে? যাও এখান থেকে। পরি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। শামিন ওয়াশরুম থেকে বেরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, কে এসেছিল? পরি? আবার কি সেই এক গান? শামিন মৃদু হেসে ফেলে। আলো বলে ওঠে, বলছিলাম কি, এবার একটু কঠোর হতে চাচ্ছি না আমরা ওদের প্রতি। ওরা তো ওদের জায়গায় ঠিক। দেখুন, এটা 2023 সাল। আমরা জোর করে দুজনের বিয়ে দিয়ে দিলে আর ওরা সংসার করতে শুরু করলো, এটা তো আশা করলে চলবে না। তার চাইতে দুজন নিজেরাই ধীরে ধীরে একে অপরের প্রতি অনুভূতি জড়ো করেছে, এটা তো ভালো হয়েছে, তাই না? আর সবাই কি আলো নাকি যে জোর করে বিয়ে হলেও মানিয়ে নেবে? শেষের লাইনটা শামিনকে খোঁচা মেরে বলে আলো। শামিন আলোকে টেনে নিজের কাছে এনে বলে, আচ্ছা, মানিয়ে নিয়ে খুব দুঃখ হচ্ছে দেখছি। দুঃখ না, কষ্ট হচ্ছে। আমার পেটে কষ্ট হচ্ছে। লাথি দিচ্ছে, চাপা স্বরে চেঁচিয়ে বলে উঠছে আলো। শামিন তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। পেটের ওপর থেকে শাড়ির অংশটা সরিয়ে উন্মুক্ত পেটে চুমু খায়। পেটে কান পেতে উৎসাহিত গলায় বলে, ওয়েল ডান আম্মা। কিন্তু আম্মা, এখন যত শায়েস্তা করে নিন মাকে। বাইরে এলে আর পারবেন না মায়ের সাথে
আমি যেমন পারি না সবাইকে লেজে গোবরে করে রাখে এই মহিলা। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। স্বামীর মাথা তুলে আলোর দিকে তাকায়, উঠে দাঁড়িয়ে বলে, ভুরি ভুরি ম্যাটার্নিটি ড্রেস এনে দেওয়া হয়েছে, তারপরও শাড়ি কেন পরো? একটু আরামদায়ক কিছু পরো। আলো ম্লান হেসে বলে, মাত্র 10 ঘন্টার কাছে পাই আপনাকে, তার মধ্যে আধ ঘন্টা ঘুমান, বাকি থাকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা একটু সেজেগুজে আপনার সামনে থাকলে ভালো লাগে মেয়র সাহেব। স্বামীর আলোকে আলগিয়ে নিয়ে বলে, তুমি আমাকে এখনও মেয়র সাহেব কেন ডাকো? তোমার স্বামী একজন সাংসদ, সেটা ভুলে যাও নাকি? সে আপনি সাংসদ, মন্ত্রী, মিনিস্টার যাই হন না কেন, আমার কাছে আপনি বরাবর আমার মেয়র সাহেব থাকবেন। স্বামীর মৃদু হেসে আলোর কপালে চুমু খেয়ে বলে, তুমি খুব রাগ করো আমি তোমাকে সময় দিতে পারি না বলে, অথচ আমি কথা দিয়েছিলাম সবসময় তোমার পাশে থাকব। আলো হেসে বলে, মোটেও রাগ করি না। আচ্ছা, আজ খবরে দেখলাম কবির আলমগীরের কানাডার বাড়িতে ঢুকতে না দিতে ওখানকার বাংলাদেশিরা, অধিবাসীরা অ্যাম্বাসিতে আন্দোলন করছে। ও এখন কোথায় পালাবে? কোথায় আবার? ইটালি, ওর ছোট ভাইয়ের কাছে। জুইও তো সেখানে, ওখানকার একজন বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে। আর জাবির, ওর তো সাজা এখনও শেষ হয়নি। তবে ওর ফুফা ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী চেষ্টা চালাচ্ছে। আলো শুকনো গলায় বলে, ওকে জামিন দিয়ে দেবে এত বড় একটা স্কাউন্ডালকে? স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, ওকে স্কাউন্ডাল বলছো? আমার গায়ে লাগছে। ও মা, তা কেন? ওই তো, আমিও তো তোমাকে তুলে এনেছিলাম। আলো স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন হেসে ফেলে, তারপর আলোর গালে একটা চুমু খেয়ে বলে, আমি খেতে যাচ্ছি, তুমি রেস্ট নাও। পিছন থেকে জাপটে ধরতে ঈশিতা লাফিয়ে ওঠে প্রথমে, তারপর নিজেকে ধাতস্থ করে শান্তকে একটা ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি? সবসময় এমনভাবে ঝাপটে ধরো মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে চোর ধরছ। শান্ত নিস্তেজ গলায় বলে, বাপের বাড়ি আসলে দেখছি গলার জোর বেড়ে যায় খুব। বাড়িতে তো খুব প্রতিভক্তি দেখাও। ঈশিতা হেসে ফেলে। শান্ত গলা থেকে টাইয়ের নট খুলতে খুলতে বলতে থাকে, এলি কেন? একা একা এত বড় বিছানায় ঘুমাতে পারি না। এমনিতে তোমার বাপের বাড়ি আসা আমার কোনো শখ নেই। ঈশিতা বলে, সেটা খুব বোঝা হয়ে গিয়েছে আমার। শান্ত এগিয়ে গিয়ে ঈশিতার কোমরে জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, আজ একটু বেশি সুন্দর লাগছে দেখছি। এমন সময় ইসমাম ঘরে ঢুকে পড়ে। শান্ত আর ঈশিতা লাফিয়ে দুজন দুদিকে সরে দাঁড়ায়। ইসমাম বোকার মতো দাঁড়িয়ে থাকে। ঈশিতা চেঁচিয়ে ওঠে, নক করে ঢুকতে পারিস না স্টুপিড, তুই কি বড় হবি না? শান্ত বিরক্ত ভঙ্গিতে বলে, এজন্য তোমার বাপের বাড়ি আমি আসতে চাই না। তো আসছো কেন? নেমন্ত্রণ ছাড়া শ্বশুর বাড়িতে কোনো জামাই এত ঘন ঘন আসে, এটা তোমায় না দেখলে জানতামই না। আমার ভাইদের দেখেছ কখনো ঘন ঘন শ্বশুরবাড়ি যেতে? ইসমাম ঠান্ডা গলায় বলে, আমি তো আমার বউয়ের প্রপার্টি বুঝে নিতে আসছি। হাসতে হাসতে শান্ত বলে। ঈশিতা কপাল কুঁচকে ইসমামকে বলে, তুমি কি বলছিস? দুলাভাই তোর, আপনি বল। তুই আমার থেকে 3 মিনিটের বড় মাত্র, আমার আপুর নস। শান্ত গা থেকে ব্লেজারটা খুলতে খুলতে বলে, তো শালা কি দরকার এলে এই ঘরে? ইসমাম দরজা চাপিয়ে তাদের দিকে এগিয়ে যায়। ঈশিতা বলে, কি আবার সেই ঘ্যান ঘ্যানানি? আমার কাছে এসে কোনো লাভ নেই, আমি কিছু পারবো না। শান্ত 2 ভাই বোনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি? পরীর ব্যাপারে তো ইয়াসা মির্জার সাথে কথা বললেই তো হয়, এত ভয় পাওয়ার কী আছে? কে কথা বলবে? তুমি বলবে? ভাইয়া 3বার ওদের বিয়ের কথা উঠিয়েছে, ওরা 3বার ভাইয়াকে রিজেক্ট করেছে, এখন আর ভাইয়া মানবে না। ইয়াসা মির্জা রাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ঈশিতা শান্তার দিকে তাকিয়ে বলে। শান্তা বলে, শালাবাবু আমেরিকা যাওয়ার আগে অন্তত যদি আংটিটা বদল করে রাখা যেত তাহলে বেশ হতো। 6 মাস পরে আমেরিকা থেকে ফিরলে না হয় বিয়েটা
দিয়ে দিতাম। ইসমাম চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশিতা বিরস মুখে বলে, সেটাই, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? উইল বি দি ক্যাট। আমি তো পারবো না বাবা। বড় ভাবি যেখানে পারছে না সেখানে আমি তো দুধ ভাত। ইসমাম চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। করিডোর থেকে নিজের ঘরে যাওয়ার পথে পরীর সাথে দেখা হয়। দুজন দুজনাকে দেখে অন্যদিকে তাকিয়ে হাঁটতে থাকে। তারপর পাশ কাটিয়ে চলে যায়। ইসমামের প্রজেক্টের ব্যস্ততা, পরীর লেখাপড়ার ব্যস্ততা, যতটুকু কথা হয় তা ফোন কল কিংবা মেসেজে। সামনাসামনি কখনোই অনুভূতি ব্যক্ত করা হয়ে ওঠেনি কারো। খাবার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। ইলহাম ইরফানকে নিয়ে নিচতলায় লিভিং রুমে পায়চারি করছে। ইরফানের 11 মাস পূর্ণ হতে চলেছে। বাবা তাকে ছড়া শোনাচ্ছে। সে হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। খাবার টেবিলে খেতে বসেছে শামিন, শান্ত, ইসমাম, ঈশিতা আর ঋতু পরিবেশন করে নিচ্ছে। খেতে খেতে শামিন আর চোখে ইসমামের দিকে এক পলক তাকায়। কিছু সময় পরে ইসমামকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে উদ্দেশ্য করে বলে ওঠে, পোনা চাচা গ্রাম থেকে ফোন দিয়েছিল, পরীর জন্য একটা ছেলে দেখেছে। ছেলে ডাক্তার, বয়স বেশি না, ভালো ঘরের। পরীর ছবি দেখেই বেশ পছন্দ করে ফেলেছে। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। শামিন ইসমামের দৃষ্টি উপেক্ষা করে বলতে থাকে, ছেলেটার ঠিকানা দিয়েছে আমায়। ভাবছি কাল দেখা করব। পোনা চাচা ভীত হয়ে যাচ্ছে একমাত্র মেয়েকে নিয়ে। তার অনেক ইমোশন, তাই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই। কি বলো ঋতু? তোমার ভাবিও সব সময় বলে। ঋতু ভাসুরের দিকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকায়। শান্ত আর ঈশিতা খাওয়া থামিয়ে দিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। তাই জলদি জলদি হাত ধুয়ে উঠে পড়ে। শামিন চুপচাপ খেতে থাকে। হঠাৎ করে ফোনে ভাইব্রেশন শব্দ তাকিয়ে টেবিলের ওপর ইসমামের ফোনটা দেখতে পায়। ফোনটা ভুলে ফেলে রেখে গিয়েছে। শামিন হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে স্ক্রিনে চোখ রেখে বলে, সান্ত্বনা পুরস্কার। এটা আবার কেমন নাম? কে ফোন দিচ্ছে ইসমামকে? ইসমাম দ্রুত পায়ে ছুটে এসে ছোঁ মেরে শামিনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায়। শামিন সবার মুখের দিকে তাকায়। কে আবার? সে বুঝতে পারছে না। ঈশিতা আর শান্ত হাসি চাপিয়ে রেখে চুপচাপ খাচ্ছে। ইরফানের পাশে ঘুমান্ত ইহানকে শুয়ে দেয় ইলহাম। ইহান কিছুক্ষণ আলোর কাছে ঘুমিয়েছিল, সেখান থেকে তুলে আনা হয়েছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, আমাদের জন্য বিছানা আর কোনো জায়গা রইল না যে। ঋতু, মেঝেতে বিছানা পাতবো? সেটাই করো। দুজনে কিভাবে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে দেখো। ভাবটা এমন যেন এই মুল্লুক আমার। দুটোর মধ্যে একটা গুন্ডা গুন্ডা ভাব আছে। আমি খেয়াল করেছি বড় বাবার মতো হবে দুজন, সম্ভবত পলিটিশিয়ান। হ্যাঁ, তেমনই হোক, বাবার মতো রেপিস্ট না হলেই হলো। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু হাসতে হাসতে বলে, দুঃখিত, এই কান ধরলাম, আর বলবো না। ইলহাম কোনো কথা না বলে বড় আলমারি থেকে ম্যাট্রেস বের করে মেঝেতে বিছিয়ে দেয়। ঋতু সুন্দর একটা বিছানা চাদর বিছিয়ে দেয়। ইলহাম একটা বালিশ এনে রাখে। ঋতু ইলহামকে দেখে হাতে হাতে সব কাজে ঋতুকে সাহায্য করার চেষ্টা করছে। ইরফানের দেখভাল করতে সব সময় সচেষ্ট থাকে। চেহারা কেমন একটা মুরব্বি মুরব্বি ভাব এসেছে। পোশাক আশাকেও স্টাইল নিয়ে এতটা ভাবে না আগের মতো। 9টা 5টা অফিস করে বাড়িতে এসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ইরফানকে নিয়ে হাঁটাহাঁটি করে। ইহানকে পড়াতে বসায়। ফোন ঘাটে না আগের মতো, ক্লাবে যায় না। ঋতু কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, এটা কি পরেছ? ঋতু নিজের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকায়, তারপর বলে, কেন, নাইট ড্রেস? ইলহাম তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে বলে, শাড়ি পরো। কেন, ভালো লাগছে না? জুঁই পড়লে তো তখন নিশ্চয় মুগ্ধ হয়ে দেখতেন। ইলহাম ঋতুর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে,
জুইদের নাইট ড্রেস পরতে হয় বয়ফ্রেন্ডকে মুগ্ধ করতে। ঋতুরা শাড়ি পরে স্বামীকে মুগ্ধ করতে পারে। ঋতু গিয়ে নাইট ড্রেসটা পাল্টে একটা সুতির শাড়ি পরে আসে। ইলহাম কিছুক্ষণ তাকিয়ে ঋতুকে দেখে বলে ওঠে, ঘুম আসছে না, চলো বারান্দায় গিয়ে বসি। প্রায় 30 মিনিট যাবৎ কানের সাথে ফোনটা চেপে ধরে রেখেছে। গম্ভীর কণ্ঠে শুধু হু হা করে যাচ্ছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে জোছনা দেখছিল। মাথা ঘুরিয়ে স্বামীকে এক পলক দেখে তার দিকে এগিয়ে আসে। পেটে হাত চেপে ধীরে ধীরে তার পাশে বসে তার কাঁধে মাথা রাখে। স্বামীর ফোনে কথা বলতে বলতে তাকে আলগে নেয়। দীর্ঘ সময় পর ফোন কেটে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, কি হয়েছে? শরীর খারাপ করছে? না, হাত পায়ে কেমন একটা করছে শুধু। স্বামীর উঠে আলোকে বিছানা উঠিয়ে তার হাত পায়ে তালুতে ম্যাসাজ করে দিতে থাকে। আলো বারণ সত্ত্বে, কার সাথে এতক্ষণ কথা বলছিলেন আপনি? মোটেও 2 ঘন্টা আপনার সাথে কথা বলার সময় পাই, তার ভেতর থেকে আধ ঘন্টা আপনি যদি রাজনীতিকে দিয়ে দেন তাহলে তো সেটা মানায় না। স্বামীর মৃদু হেসে বলে, আজ ক্ষমা করে দাও। আসলে জেলার দল থেকে অনেকে ছাঁটাই বাছাই করতে হচ্ছে, নয়তো দলকে ডুবিয়ে ছাড়ত কবির আলমগীরের মতো। সভাপতি হতে না হতেই ক্ষমতা দেখাতে শুরু করে দিয়েছেন। না, জনগণের কল্যাণ করতে হচ্ছে। এরা হচ্ছে কাল কেউটে এক সময় নিজেদের স্বার্থ চরিত্রার্থে আমাকে দল থেকে বের করতে চেয়েছিল। আলো কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, আপনি কখনো দুর্নীতি করেন না? রাজনীতিতে কেউ 100% সৎ থাকতে পারে না। স্বামীন হেসে ফেলে। হাসতে হাসতে বলে, ছোটোখাটো দুর্নীতি করা হয়, একেবারে যে করি না এমন নয়। আলো শীতল চোখে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন উচ্চস্বরে হাসছে। আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, দুর্নীতি করলে আজ কানাডা একটা বাড়ি থাকতো, বইয়ের নামে 4-5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতো। অবশ্যই সবে তো সব শুরু, দেখি কি হয়। কানাডায় বাড়ি করা কি প্রয়োজন? আমাদের শান্তিনীড়ে বাড়িতে কি শান্তি কম পড়েছে? এই দেখো, এখন তুমি কিন্তু রাজনীতি নিয়ে পড়ে আছো। আলো প্রসঙ্গ পাল্টে বলে উঠে, কালকে আপনি ব্যস্ত থাকবেন? হ্যাঁ, কালকে অপোজিশন পার্টির সাথে বৈঠক আছে। কেন? কোন আনন্দে? প্রেস ক্লাবে ভাঙচুর ঝামেলা নিয়ে বসতে চাচ্ছি। একটা মধ্যস্থতা করা দরকার। ফের ওই সাগর নিজের গতিকে শক্তপোক্ত করে বসেছে। মাঝখানে যখন হজ করতে গিয়েছিল তখন বেশ অবাক হয়েছিলাম। ভাইয়ের মৃত্যু, শমশের ভূঁইয়ার স্ট্রোকের পর বিছানা নেওয়া, ভেবেছি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখন তবে ওদের নিয়ে যে আমার ভয়, সাংঘাতিক একটা লোক। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, আমি তো খুশি হয়েছি। কেন? আলো অবাক হয়ে জানতে চায়। স্বামীন বলে, রাজনীতির পথটা স্মুথ হলে মজা কোথায়? ওর মতো নির্লজ্জ বিষাক্ত প্রতিদ্বন্দ্বী দরকার। হাড্ডাহাড্ডি লড়াই না হলে ভালো লাগে না। আলো তাকিয়ে আছে স্বামীনের কথা শুনে। স্বামীন বলতে থাকে, তাছাড়া গল্প কি এখানেই শেষ? গল্প চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। না হয় ওর গদি ছাড়বে, না আমি আমার গদি ছাড়ব। আমাদের ছেলেমেয়েরাও ওর ছেলে মেয়েদের সাথে লড়বে। আলো বিরক্তিতে মুখ দিয়ে চকান্ত শব্দ বলে ওঠে, কখনোই না। আমি ইহান, ইরফান, আমাদের মেয়ে বা এই পরিবারের কোনো ছেলে মেয়েকে রাজনীতিতে জড়াবো না। ওরা ডাক্তার হবে, গবেষক হবে, না ওরা পলিটিশিয়ান হবে। ইহান, ইরফান আমার প্রতিদ্বন্দ্বীদের মেয়েদের তুলে এনে বিয়ে করবে। ভাবা যায় কতটা থিংলিং হবে ব্যাপারটা। হাসতে হাসতে বলে স্বামীন। আলো কপাল কুঁচকে কটমটো দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, খুব থ্রিলিং। আর আপনার কন্যা যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছেলের সাথে ভেগে যায় তাহলে ব্যাপারটা আরও থ্রিলিং হবে। স্বামীন হেসে বলে, সে দেখা যাবে, আগে আমাদের গল্প শেষ হোক, তারপর না হয় ওদের গল্প শুনবো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, এসব বাদ দিন। আপনি ইসমামার পরীর বিয়েটা কেন দিচ্ছেন না? অনেক তো নাটক করলেন, এবার বিয়ে দিয়ে দিন। আলোকে শুয়ে দিয়ে স্বামীন পাশের কাত হয়ে শুয়ে আলোকে আলতো করে ধরে বলে, পরী এক্সাম শেষ হোক, নিজেদের মধ্যে বোঝাপড়া আরও
ধীর করুক। ধৈর্যের পরীক্ষা কি স্বামী নিয়াসা মির্জা একা দেবে? সবাই দিক। পুরো প্রজেক্টটা আরও একবার রিভিশন দিয়ে ইসমাম ফোনটা হাতে নেয়। রাত প্রায় 12টা বেজে গেছে। প্রেম মানুষের জীবনে কতবার আসে? পরীর ফোনে নোটিফিকেশনের শব্দ হাতে একাডেমিক বইটা পাশে সরিয়ে ফোনটা হাতে নিয়ে ইসমামের মেসেজটার দিকে তাকিয়ে থাকে। এই লোকটা নিত্যদিনের কাজ হলো কথোপকথন কোনো অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা, যার উত্তর দেওয়া পরীর সাধ্য নয়। সে কিছু একটা চিন্তা করে মেসেজটার উত্তর পাঠিয়ে দেয়। যতবার মানুষের সান্ত্বনা পুরস্কার পেতে ইচ্ছে করে, ততবারই জীবনে প্রেম আসে। প্রেম বড্ড সস্তা ব্যাপার ইসমাম মির্জা। ইসমাম পরীর উত্তর দেখে কিছুক্ষণ হাসে, তারপর বলে, এজন্য বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পরী কোনো উত্তর দেয় না। ইসমাম লেখে, ঘুমাও, বেশি রাত জাগলে মারুফা চাচি ভূত এসে আড্ডা দিতে চাইবে, তোমার সাথে আসবে না। আয়াতুল কুরসি পড়েছি। ইসমাম হেসে ফেলে, লিখতে থাকে, বুদ্ধিশুদ্ধি আগে থেকে একটু বেড়েছে। হুট করে অসহ্য লাগতে শুরু করেছে, প্রচণ্ড ঘামছে। মাথা ঘুরিয়ে দেখতে পায় স্বামীন গভীর ঘুমে আচ্ছন্ন। আলো ধীরে ধীরে উঠে বসে। খুব অস্বস্তি লাগতে শুরু করেছে তার। রেহানার কাছে যেমনটা শুনেছে সেরকম অনুভূতি হচ্ছে। স্বামীনকে ডাকতে কেউ ডাকে না। লোকটা যদি ভয় পেয়ে হসপিটালে নিয়ে সি সেকশন করিয়ে দেয়, ওই মাথা খারাপ লোকটাকে ডাকা যাবে না। হতে পারে এটাও ফলস পেন। আলো পেটে হাত চেপে ধীর পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর বেরিয়ে এসে চাপা স্বরে চেঁচাতে থাকে। স্বামীনের কানে প্রথমে সে চিৎকার পৌঁছায় না, পরে মুহূর্তে লাফিয়ে উঠে আলোর কাছে ছুটে গিয়ে আলোকে ধরে, কি হয়েছে, কি হয়েছে? আলো দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ঋতুকে ডাকুন, পরীকে ডাকুন শিগগিরই। ওদের কেন? আমাকে বলো, আপনি কি মেয়ে? শিগগিরই ওদের ডাকুন, পাগল লক্ষ্য থাকার। চেঁচিয়ে ওঠে আলো। শান্তকে দেখে ঈশিতার কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। শান্ত ঘাবড়ে যাওয়ার মুখ করে বলে, কি বললাম আমি? তুমি আবার লুঙ্গি পরেছ? দাঁত খিচিয়ে বলে ঈশিতা। হ্যাঁ পরেছি তো। আচ্ছা, তোমার এই লুঙ্গির সাথে কি সমস্যা একটু বলো তো? লুঙ্গি একটা অশ্লীল পোশাক, দেখলে আমার হাড় জ্বলে যায়। লুঙ্গি অশ্লীল পোশাক? শান্ত যায় পরনা অবাক হয়ে যায়, তারপর আবার বলে ওঠে, এটা ঐতিহ্যবাহী পোশাক বাঙালি, তুমি অশ্লীল বানিয়ে দিলে। তোমার পূর্বপুরুষরা অশ্লীল পুরুষ। আমার পূর্বপুরুষরা লুঙ্গি পরতো না, কিন্তু আমার পূর্বপুরুষ পরতো, তাই আমিও পরব। আর তাছাড়া আমি উঠে এসেছি গ্রাম থেকে, তোমার ভাইদের মতো সাহেব নয়। সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। এক্ষুনি পাল্টে এসো বলছি, নয়তো আমি বিছানায় উঠতে দেব না তোমাকে। কামন ইস্যু, এপ্রিলের গরম, তোমাদের এসিতে কাজ হয় না। এটা পরে ঘুমালে একটু আরাম লাগে, হাওয়া বাতাস ঢুকতে পারে। ছি, কি কথাবার্তা ছিঁড়ি। কান চেপে ধরে ঈশিতার শান্তকে ধমক দেয়। বাইরে স্বামীনের চিৎকার চেঁচামেচিতে শোনা যাচ্ছে। ঈশিতার শান্তর দিকে তাকায়। শান্ত বলে, ওই যে শুরু হয়ে গেল। আমি আজ ভাবিকে খানিকটা অসুস্থ দেখে বুঝেছি আজ কিছু হবে। চলো এবার আমাদের হসপিটালে ছুটতে হবে। আর আগে লুঙ্গিটা পাল্টে আসি আমি। পরি স্বামীনের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। স্বামীন এগিয়ে যায়। পরি বলে, আমাদের এক্ষুনি বেরোতে হবে ভাইয়া, চলুন। তুমি কি পাগল হলে নাকি? স্বামীন, বলেছি তো নর্মাল ডেলিভারি পসিবল, তারপরও সি সেকশন নিয়ে পড়ে আছো। এটা কোন ধরনের শখ আপা? ওর কষ্ট হবে। নরম গলায় বলে ওঠে স্বামীন। আলে আলে কি কথা? পৃথিবীতে ভুরি ভুরি মেয়েরা মা হচ্ছে, তাদের তো আর কষ্ট হচ্ছে না? যাও গিয়ে বাইরে অপেক্ষা করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ডক্টর আফসানা ডেলিভারি রুমে আলোর প্রেশার চেক করতে করতে বলে। আলোর চাপা আওয়াজে আর্তনা করে যাচ্ছে। পরি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। স্বামীন করুণ দৃষ্টি দিয়ে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। স্বামীনের চোখ আলোর চোখ পড়তেই আলো চেঁচিয়ে উঠে ডক্টর আফসানাকে বলে, আপা, আপনার আল্লাহর দোহাই লাগে, এই আহাম্মক লোকটাকে এখান থেকে সরান। উনি আমাকে টেনশন দিচ্ছে, ওনাকে প্লিজ বাইরে বের করে দিন। স্বামীন দাঁড়িয়ে থাকে। ডক্টর আফসানা ধমক দিয়ে বলে, যাও স্বামীন, বের হও। স্বামীন তবুও দাঁড়িয়ে থাকে। পরি প্রচণ্ড বিরক্ত হয়ে এসে স্বামীনের হাত ধরে টেনে ডেলিভারি রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। বিশাল ওয়েটিং রুমে মির্জা বাড়ির সকল লোক এবং আদর আলমের পরিবারে বসে আছে। রেহানা এক পাশে
বসে দু চোখ বন্ধ করে তাসবিহ পাঠ করছে। শামিন গিয়ে চুপচাপ তার পাশে মাথা নিচু করে বসে আছে। রেহানা মাথা ঘুরিয়ে এক পলক তাকে দেখে বলে, শান্ত থাকো, আল্লাহ সহায় হবে। তারপর আবারও তাসবিহ পাঠ করতে থাকে। ডেলিভারি রুম থেকে মৃদু আওয়াজ ভেসে আসছে, যা খুবই অস্পষ্ট। হঠাৎ কোনো পুরুষালিত নাকি কান্নার আওয়াজ কানে যেতেই শামিনের মাথা তুলে তাকায়। ওয়েটিং রুমে দূরেই তার মুখোমুখি বেঞ্চিতে বসে আছে আতাউর আলম। টিস্যু পেপার হাতে নিয়ে চোখ চেপে ধরে কেঁদে যাচ্ছে তিনি। আর কিছুক্ষণ পর পর একটা দীর্ঘশ্বাস বের করে বলে যাচ্ছেন, আমার মা, আমার মা। আজান, আয়াত বাবা দুপাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। শামিন আতাউর আলমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখে চকান্ত শব্দ করে বলে ওঠে, কিন্তু কেউ ওনাকে এখান থেকে নিয়ে যাও তো, ওনাকে দেখে আমার টেনশন বেড়ে যাচ্ছে। আতাউর আলম কান্না থামিয়ে শামিনের দিকে এক পলক তাকায়, তারপর আবার দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, আমার মা, মারে। শামিন ঘাড় ঘুরিয়ে রেহানার দিকে তাকিয়ে বলে, ওনাকে আপনি বিয়ে করেছেন কি দেখে মা? রেহানা শামিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, তখন আমার বাবাকে বোঝানোর জন্য যদি তুমি থাকতে। ঈশিতার হাতে পরীর ফোন। ইসমাম ফোন দিচ্ছে। ঈশিতা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, হ্যাঁ হ্যালো, তোমরা কোন ফ্লোরে একটু বলবে? আমি তো ভুল করে শিশু ওয়ার্ডে চলে গিয়েছিলাম। আমরা সেকেন্ড ফ্লোরে ইসমাম, ওখানে রিসিপশনিস্টকে বললেই দেখে দেবে। ইসমাম ঈশিতার গলার আওয়াজ পেয়ে চুপ হয়ে যায়। ঈশিতা বলতে থাকে, পরি ছাড়াও আমরা এখানে আছি, আমাদেরকেও ফোন দিয়ে প্রশ্নটা করা যায়। আমরা বড় ভাই দুটো না হয় ওর বউ পাগল হয়েছে। তুই তো বিয়ের আগে দেখিয়ে দিচ্ছিস বউ ছাড়া চোখে কিছুই দেখিস না। ঈশিতা কথা শুনে ইসমাম ফোনটা কেটে দেয়। আপা, আর কতক্ষণ লাগবে? আমার দম বেরিয়ে যাচ্ছে। আলোর আর্তনাতে রুম ভারী হয়ে যাচ্ছে। দুজন নার্স আলোর হাতে পায়ে মাসাজ করে দিচ্ছে। আফসানা খুবই ধৈর্য ধরে তার কাজটা করে যাচ্ছে। ঘড়ি ধরা 1 ঘন্টা 13 মিনিটের চেষ্টার পরে শামিন ইয়াসা মির্জার কন্যা তার মায়ের কষ্ট আর না বাড়িয়ে অবশেষে ভূমিষ্ঠ হয়েছে। পৃথিবীতে এসেই তিনি সবার কানের পর্দা ফাটিয়ে দিয়ে চিৎকার করে যাচ্ছে। গলার আওয়াজটাও তার একেবারে মায়ের মতো উঁচু, গম্ভীরতুম্বি একেবারে বাবার মতো। নাচেছে কাপড়ে পুটলিতে মোড়ানো ছোট্ট পুতুলটাকে তার বাবার কোলে দিয়ে বলে, অভিনন্দন, আপনার ওয়াইফ ঠিক আছে। কাপা কাপা হাতে শামিন তার কন্যাকে কোলে তুলে নেয়। চারপাশ থেকে মৌমাছির মতো ছুটে আসে সবাই শামিন ইয়াসারের কন্যাকে দেখবে বলে। শামিন কতটা আবেগী হয়ে গিয়েছে তা কেবল পৃথিবী যে প্রাণীগুলো বাবা হয়েছে তারাই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। কাউকে কন্যার মুখ দেখতে না দিয়ে হেঁটে একটা নিরিবিলি স্থানে গিয়ে দাঁড়িয়ে কন্যার মুখের দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। চোখের কোণে পুরুষালিত অনুভূতি জমা হয়েছে, যা অন্য কেউ দেখে ফেলে হেসে ফেলবে। আতাউর আলম পেছন থেকে বলে ওঠে, আমাকে দাও। শামিন ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আপনাকে কেন দেব? আমার নাতি, আমি আজান দেব ওর কানে। আমার মেয়ে, আমি আজান দিতে জানি, আপনি আপনার মেয়ের কাছে যান। আতাউর আলম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে ওঠে, ও তুমি আজান দিতে জানো? আমি তো জানতাম তুমি শুধু ভাষণ দিতেই জানো। শামিন শ্বশুরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আতাউর আলম চলে যায়। শামিন মাথা ঘুরিয়ে আবারও মেয়ের দিকে তাকিয়ে আবেগে আতফুল্ল হয়ে পড়ে। মাথা নিচু করে কানের কাছে মুখ নিয়ে আজান দিয়ে মেয়ের কপালে চুমু খায়। দু চোখের কোণে দুফোঁটা পিতৃত্বের অনুভূতি নিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলে ওঠে, আমার আম্মা তুমি, তুমি ইনশিহারও বিনতে শামিন, তুমি কষ্টের পরে স্বস্তি। ইনশিহার চোখ দুটো পিটপিট করছে, হাত দুটো মুঠো করে রেখেছে। শামিন আবেগতাড়িত হয়ে বলে ওঠে, নাকটা একেবারে মায়ের মতো পেয়েছে। দু চোখ বন্ধ করে আবারও চুমুক খায় মেয়ের কপালে, তারপর হাত দিয়ে ভেজা চোখে কোণ মুছে ইনশিহারকে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার দুর্বলতা শুধু তোমাকেই দেখলাম, তুমি ছাড়া পৃথিবীতে কেউ কখনো শামিনের চোখের পানি দেখেনি। তুমি কাউকে বলে দিও না লজ্জার কথা, ঠিক আছে আম্মা? পরি রুম থেকে বেরিয়ে এক পলক ইসমামের দিকে তাকিয়ে ঈশিতার কাছে এসে ফোনটা হাতে নেয়। ঈশিতা বলে ওঠে, তোকে না বলে তোর ফোনে কল রিসিভ করেছি। আসলে কলটা আমার ভাইয়ের নাম্বার থেকে ছিল, তাই ভাবলাম আমার রিসিভ করার অধিকার আছে। পরি লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা বলতে থাকে, প্রথমে কে আগে
প্রস্তাব দিয়েছে, তুই না ও? উনি? জানতাম। ছেলেরা একটু এগিয়ে থাকে স্বাভাবিক। তা তুই রাজি হলি কেন? পরি এক পলক ইসমামের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে ঈশিতাকে বলে ওঠে, কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দিতে নেই। স্বামীনকে দেখে নার্স দুজন ক্যাবিন থেকে বেরিয়ে যায়। আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে আছে। মেয়েকে কোলে নিয়ে স্বামীন এগিয়ে এসে বেডের একপাশে বসে পড়ে। আলোর ক্লান্ত দুটি চোখে জড়ো হচ্ছে বাবা মেয়ের প্রতি মুগ্ধতা। স্বামীন আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে ওঠে, মেয়ে একেবারে তোমার রং পেয়েছে আছিয়া, আমার মতো সাদা মূলা হয়নি। আলো হাসতে থাকে। স্বামীন এক হাত বাড়িয়ে আলোর মাথা বুলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি অসম্ভব স্ট্রং একটা মেয়ে। আমার এত মানসিক শক্তি নেই। মেয়েটা তোমার মতোই হোক। অক্টোবর শেষ হতে না হতেই বেশ শীত পড়তে শুরু করেছে। স্বামী মেয়ের যত্নের আগে ভাগী শীতের মোকাবেলা করার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। নরম গরম পোশাক পরিয়ে মাথা খুব সন্দর্পণে একটা টুপি পরিয়ে দিতে দিতে আলোর দিকে তাকায়। আলো বিরক্ত হয়ে তার দিকে তাকিয়েছিল। পরক্ষণে বলে ওঠে, এভাবে প্যাকেট করেছেন কেন ওকে? ও কি আপনাকে বলেছে ওর শীত লাগছে? স্বামী ইনশিরাহকে কোলে তুলে নিতে নিতে বলতে হবে না, আমি বুঝি। আলো রোদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দিতে দিতে বলে, এখন আপনার ব্যস্ততা কোথায়? সারাদিন বাড়িতে মেয়ের কাছে বসে থাকেন, এখন সব ব্যস্ততা কোথায় গেল? স্বামীন আলোর কথায় কোনো জবাব না দিয়ে ইনশিরাহকে নিয়ে ইসমামের ঘরে যায়। ইসমাম জরুরি কাগজপত্র সব গুছিয়ে নিচ্ছিল। স্বামীনকে দেখে বলে, কিছু বলবে? তোর ফ্লাইট কখন? সকাল 8:30টায়। স্বামীন চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, পড়ি এক্সাম আজ শেষ হয়েছে। বনিতা না করে বলি, যদি আন্টি পড়িয়ে রেখে যেতে চাস তাহলে আন্টির অর্ডার দিচ্ছি আমি। যদি রেজিস্ট্রি করে রেখে যেতে চাস তাহলে কাজই ডাকবো। তোকে 5 মিনিট সময় দিলাম ভাবার জন্য, ভেবে আমাকে জানা। ইসমাম বোকার মতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। স্বামীন ইনশিরাহর দিকে তাকিয়ে হাসছে। ইসমাম বলে ওঠে, তুমি কি আমার সাথে মজা করছো? অবশ্যই না, ঠান্ডা গলায় বলে স্বামীন। তারপর মেয়ের দিকে তাকিয়ে ইসমামকে বলতে থাকে, সিদ্ধান্ত জানা। আমার হাতে সময় কম, তোর হাতেও সময় কম। আন্টি না রেজিস্ট্রি, কোনটা? ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে ওঠে, রেজিস্ট্রি করলেই তো ভালো হয়, নয়তো আবার দেখা যাবে অন্য কেউ এসে এটাকে তুলে নিয়ে বিয়ে করে ফেললো। স্বামীন মেয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ইসমামকে বলে, কিছু বললি? না না ভাইয়া, না কিছু বলিনি। স্বামীর গম্ভীর কণ্ঠে বলে উঠে, কাজী ডাকবো? তোমার ইচ্ছে। স্বামীন চুপচাপ ইনশিহাকে কোলে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঋতু আর আলো দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। চাপা স্বরে ঋতু বলে ওঠে, কি বলল? স্বামীন ঋতুর দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, পরীকে সাজাও। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি বের করে দাও, আমার কাজী আনতে যাচ্ছি। সন্ধ্যা 7টা নাগাদ কাজী ডেকে ইসমাম আর পরীর রেজিস্ট্রি সেরে ফেলেছে স্বামী ইয়াসা মির্জা। পরী বোকার মতো সবার মুখের দিকে এক পলক তাকিয়ে সাইন করে দিয়েছে পেপারে। বিয়ের ঠিক 5 মিনিট আগে ঋতু একটা শাড়ি নিয়ে পরীর ঘরে ঢুকে বলে, এটা পরো। পরী কিছু বুঝতে না পড়ে বলে উঠে, শাড়ি কেন? কারণ তোমার বিয়ে। কার সাথে? যার সাথে হলে খুশি হবে তার সাথেই। চটজলদি পরে নিচে এসো, কাজী এসেছে নিচে। গায়ে শাড়িটা ভারী খসখসে। পরী ইচ্ছে করছে এক টানে খুলে ফেলে সালোয়ার কামিজ পরতে, কিন্তু সে ভদ্র মেয়েটি এত গুটিসুটি মেরে ইসমামের বিছানায় বসে আছে। বিছানার পাশে একটা টেবিলে ঋতু একটা দুধের গ্লাস রেখে গিয়েছে। পরী গ্লাসটি থেকে চোখ সরিয়ে পুরো ঘরে চোখ বোলাতে থাকে। এই ঘরে সে কখনো আসেনি এর আগে, এখন থেকে এটা তার স্বামীর ঘর। কথাটা ভাবতেই পরী অদ্ভুত অনুভূতি হচ্ছে। যেমন আগোছালো লোক, যার যেমন আগোছালো জীবন, তার ঠিক তেমন আগোছালোই ঘর। ইসমাম এসে দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিতরে ঢোকে। তখন রাত প্রায় 12টা। পরী ইসমামের পায়ের আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ইসমাম ম্লান হেসে বলে ওঠে, ভাইয়া অমন পাগল আমি নিজেও জানতাম না এমনভাবে বিয়ে হবে আমাদের। সব কিছু মাথার উপর দিয়ে গিয়েছে। পরী হেসে ফেলে। তারপর বলে, আপনার ঘরটা এত অগোছালো কেন? কি বিশ্রী। ইসমাম হাত থেকে হাতঘড়ি খুলতে খুলতে বলে ওঠে, আমার সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে, তুমি গুছিয়ে দাও। মাথা মোটা। পরী ভেবেছে ইসমাম তার ঘর
গোছানোর কথা বলেছে। সে বিছানা থেকে নেমে মাথা ঘোমটা সরিয়ে আঁচল কোমরে গুছে ঘর গোছাতে শুরু করে। ইসমাম মাথা ঘুরিয়ে পরীর কাণ্ড দেখে হা করে পরীর দিকে তাকিয়ে থাকে। আলো শুরুতেই বড্ড ঘুম পাচ্ছিল, কিন্তু বাবা মেয়ের কাণ্ড দেখে ঘুম কেটে গিয়েছে তার। সে বিছানায় শুয়ে স্বামীন আর ইনশিহাকে দেখছে। মেয়েটার কোলে নিয়ে স্বামীন ঘুম পাড়ানির গান গাওয়ার চেষ্টা করছে। আলোর কাছে সে দৃশ্য বড়ই মধুর লাগছে। খুকু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। এতটুকু গিয়ে স্বামীন থামে। তারপর আহ্লাদি গলায় মেয়েকে বলে ওঠে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আম্মা, এখানে ধান বেচে খাজনা দিতে হয় না। ইনশিহার চোখে পিটপিট করে বাবার দিকে তাকিয়ে আছে আলো। শাড়ির আঁচল মুখে চেপে হাসছে স্বামীনের দিকে তাকিয়ে। এই লোকটা এত পাগল কেন? স্বামীন আবারও গাইতে শুরু করে, খুকু ঘুমালো, পাড়া জুড়ালো। আপনি খুব বাজে গান করেন মেয়র সাহেব, আলো মৃদু আওয়াজে বলে। স্বামীন মেয়েকে মৃদু দোলাতে দোলাতে জবাব দেয়, জানি, তবে আমি খুব সুন্দর আদর জানি। মেয়ে ঘুমিয়ে গেলে দেখাচ্ছি আমরা বোধহয় পৃথিবীর প্রথম স্বামী স্ত্রী যারা বাসর ঘরে ঘর গোছাচ্ছি। ইসমামের বইয়ে তাক গোছাতে গোছাতে বলে ওঠে পড়ি। ইসমাম নিজে অগোছালো জামা কাপড় সরিয়ে নিয়ে একটা আলমারি ফাঁকা করে পরীকে বলে, এটা তোমার জামা কাপড় এটাতে রাখবে। পরী এসে ইসমামের ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলে, আপনার ফ্লাইট কয়টায়? সকাল 8:30টায়। আপনার তো ঘুমের প্রয়োজন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার সব কিছু গুছিয়ে দিচ্ছি। ইসমাম পরীর দিকে তাকিয়ে বলে, সব কিছু গুছিয়ে দেবে? পরী ইসমামের ব্যাগে তার শার্টগুলো সাজিয়ে রাখতে রাখতে বলে, হ্যাঁ সব। কি গোছাতে হবে বলুন? ইসমাম পরীর দিকে তাকিয়ে আছে। সম্ভবত রূপবতী নারীর পরনে একটা কফি কালারের বেনারসি। খুবই মোহনীয় লাগছে তাকে। পরীর মাথা তুলে ইসমামের দিকে তাকায়, তারপরে বলে, কি হলো বলুন, কি গোছাতে হবে ব্যাগ ছাড়া? জীবন। ইসমাম অস্ফুট স্বরে বলে ওঠে। পরী ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলতে থাকে, একটা জীবন গোছাতে হবে। রাত 1:30টার কাছাকাছি। ইনশিরাহর বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে। স্বামীন খুব সন্দর্পণে মেয়েকে দোলনায় শুয়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো স্বামীনের দৃষ্টি দেখে লজ্জা পেয়ে যায়। সবসময় মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমায় মানুষটা। কিছু কিছু রাত শুধু আলো থাকে তার বুকে। আজ সম্ভবত সেই রাত। আলো বিছানা থেকে নেমে নিচু স্বরে বলে, কমলা রঙের শাড়ি পরতে হবে। স্বামীন চুপ করে থাকে। আলো শাড়ি পাল্টে চুলে খোপা করে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। স্বামীন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে এগিয়ে যায়। পেছন থেকে আলো কোমর জড়িয়ে ধরে আলোর কাঁধে থুতনি ঠেকায়। আলো ধীরে ধীরে স্বামীনের দিকে দৃষ্টি দিয়ে বলে ওঠে, শরীরে মেদ জমেছে আমার, এতটুকু জরুরি। হয়তো কৃত্রিম লাগে সেই সৌন্দর্য। এখন আমি তোমার 2 ধরনের সৌন্দর্য দেখে মুগ্ধ হই। একজন স্ত্রীর সৌন্দর্য, আমার সন্তানের মায়ের সৌন্দর্য। আলো চুপ করে থাকে। স্বামীন বলে ওঠে, আমারও তো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। আলো নিচু স্বরে বলে ওঠে, এতটুকু জরুরি। হয়তো কৃত্রিম লাগে। এখন আমি আপনার অসংখ্য সৌন্দর্য দেখে মুগ্ধ হই। একজন অসাধারণ স্বামীর সৌন্দর্য, স্নেহপরায়ণ বাবার সৌন্দর্য, একজন দায়িত্বশীল বড় ভাইয়ের সৌন্দর্য, একজন ন্যায়পরায়ণ নেতার সৌন্দর্য। স্বামীন মৃদু হেসে আলোকে কোলে তুলে নেয়। আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে, মেদ বেড়েছে, সাথে ওজনও। আলো হেসে ফেলে। স্বামীন কাছে সে হাসি বড়ই মধুর লাগে। আলোকে বিছানায় শুয়ে দিয়ে কপালে চুমু খায়। তারপর ঘোর লাগা দুটো চোখে আলোর মুখের দিকে এক পলক তাকায়। বরাবরের মতো লজ্জায় লাল হয়ে আছে মুখটা। বাতি নিবে স্ত্রীর কাছে টেনে নিয়ে ভালোবাসতে চায় তাকে, অনুমতি চায় বরাবরের মতো। দুজনেই অনুভূতি যখন একে অপরকে সম্মতি দিল, ঠিক সেই আবেগী মুহূর্তে ইনশিহাও গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে দেয়। স্বামীন উঠে বাতি জ্বেলে আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। স্বামীন বলে ওঠে, এটা আমার মেয়ে না, শত্রু। এর থেকে তো বিরোধী দল আমাকে বেশি মায়া করে। আলো মুখের শাড়ি আঁচল চেপে হাসছে। স্বামীন উঠে গিয়ে ইনশিহাকে আবারও কোলে তুলে কান্না থামায়। আলো শুয়ে শুয়ে বাবা মেয়েকে দেখতে থাকে। স্বামীন মেদু তুলতে থাকে মেয়েকে কোলে নিয়ে। খুকু ঘুমালো, পাড়া জুড়ালো। থেমে আবারও বলতে থাকে, মা
একটা নতুন গান বাঁধতে হবে, বুঝলে? এখন দেশে বর্গি নেই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। মেয়ের সাথে যত রাজ্যের গল্প জুড়ে দেয় স্বামিনী আর মির্জা, তবে কোনো রূপকথার গল্প নয়, রাজনীতির গল্প। ইনশিরাহ চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো দেখছে তাদের দুজনকে। ইনশিরাহ ঘুমিয়ে গিয়েছে আলো। স্বামীন ইনশিরাহকে আলো পাশে শুয়ে দুজনের দিকে তাকিয়ে থেকে চোখে এক সমুদ্র মুগ্ধতা নিয়ে। তার চোখে চকচক করছে পবিত্র কোনো আলো, যে আলো লেগেছিল তার বধূকে দেখে। গল্পটি সমাপ্ত। আশা করি গল্পের অংশগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।